আচ্ছা, আমাদের লাইভ মেবি শুরু হয়েছে। নিয়ন কত শোনো? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে ভাই। ওকে। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম ফ্রম প্যানাফ লিমিটেড। আমরা আজকে হচ্ছে পিং দ্য গেস্টের এপিসোড 2 তে আছি। তো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে নিয়ন চৌধুরী। ইজ নান আদার দেন আমাদের মানে মোস্ট পপুলার বাংলাদেশের হ্যাক দ্য বক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্লাস ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিসার্চার আর কি। সো নিয়ন, ওয়েলকাম টু আওয়ার শো। তো ইউ নো অলরেডি যে আমরা এটা বেসিক্যালি হচ্ছে একটা ইনফর্মাল একটা শো, ফর্মাল ইনফর্মাল যাই বলো। তো জাস্ট চিটচ্যাট নিজেদের মতো করে আর কি। তো এখানে বেসিক্যালি আমরা আমাদের সম্পর্কে বা তোমার সম্পর্কে আসলে বেসিক্যালি জানবো যে তুমি আসলে কি করতেছো, তোমার সাইবার সিকিউরিটি জার্নি অ্যান্ড তোমার রেগুলার ওয়ার্কিং ডিটেলস আর কি কি করতেছো। সো প্রথমে তুমি একটু নিজের মতো করে একটু তোমার সম্পর্কে একটু বলো। আহ হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ তিন দেখ ইসলামকে ইনভাইট করার জন্য। অ্যান্ড আমি আপাতত ইন্ডিপেন্ডেন্ট সাইবার সিকিউরিটি রিসার্চার হিসেবে আছি। আমি বিভিন্ন কিছু প্রাইভেট প্রজেক্টে কাজ করতেছি পেন টেস্টার হিসেবে, এবং কিছু প্ল্যাটফর্মে প্রাইভেট প্রোগ্রামে হান করতেছি। অ্যান্ড এছাড়াও আর এডুকেশন দিক দেখলে আমি আপাতত ভার্সিটিতে করতেছি। আচ্ছা, কোন ভার্সিটিতে পড়তেছো? ভাই, এটা ইউনিভার্সিটি অফ স্কলার্স, বনানীতে। বনানীতে? আচ্ছা, বনানীর মেইন রোড থেকে তো দেখা যায় এটা, তাই না? জি 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 ভাইয়া। আরে ইয়া, কোন সাবজেক্টে? ভাই সিসি ভাই। আচ্ছা। না, অনেকে তো আছে আবার ব্যাকগ্রাউন্ড অন্যান্য থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ বিজনেস ব্যাকগ্রাউন্ডে থাকে, আবার কেউ কেউ মেডিকেলেরও আছে, সিকিউরিটিতে কাজ করে। হ্যাঁ, আমাদের পরিচিত তো অনেক ভাই ব্রাদার হ্যাঁ। আছে তারা। আচ্ছা, তো তুমি আসলে এই সাইবার সিকিউরিটি জার্নি শুরু করলা কবে? ভাই, জার্নি শুরু, এটা মনে করেন একটা ফুললি ফান ফ্যাক্ট। লাইক লাইফে ফার্স্ট টাইম হইতে চেয়েছিলাম ভাই, বলতে গেলে ফেসবুক হ্যাকার, হয়ে গেছিল ইউটিউবার হ্যাকার, লাইক এই টাইপের কোন একটা জিনিস। এটা অ্যারাউন্ড 2016 কি 2017 দিকে। সো তখন হলে অনেকে, মানে ফেসবুক স্প্যামারদের অনেকে হ্যাকার বলে করতো। সো তখন মানে আমি ফার্স্ট টাইম ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখি যে হলো গিয়া কয়েকদিনের ভেতর একজনের সাথে ঝামেলা হইলো, আমার থ্রেট দিল তোর অ্যাকাউন্ট খাইয়ে দিব। আর 5 দিনের ভেতর আমার অ্যাকাউন্ট খাইয়ে দিল। সো সেইখান এর থেকে মানে তো সত্যি জিনিস সত্যি খাই দিছে? আসলে মানে তারপর জিনিসটা আরো মানে যে কিভাবে কি হয়। তো তখন আমি জিনিসটা জানছি যে না, হ্যাকার নামে একটা ওয়ার্ড এক্সিস্ট করে। সো তখন আমি ফেসবুকে র্যান্ডমলি হ্যাকার লিখে সার্চ দেওয়ার পরে আমি একটা গ্রুপ পাইলাম। তো ওই গ্রুপে আমি জয়েন হলাম। তখন অনেক কিছু ওরা ডকুমেন্ট রিকোয়ারমেন্ট করছে যে আপনার ফেস সহ এই সপোর্টটা করতে হবে, ভিডিও সহ আমাদের পাঠাইতে হবে। তো তখন আমি তাদের সাথে জয়েন হওয়ার পরে তারা আমাকে ফার্স্ট টাস্ক দিল যে আপনার 20টা অ্যাকাউন্ট খুলতে হবে ফেসবুকে। 20টা অ্যাকাউন্ট খুলে একটা আইডির বিরুদ্ধে আপনার রিপোর্ট দিতে হবে। আর সেই টাইম হলে এটা অনেক পপুলার কাজ করতো। তো আমাদের এগুলা করতে 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 হঠাৎ করে একদিন দেখলাম যে না, টার্মেক্স নামে একটা জিনিস কে যেন ওয়ার্ডটা বলছে। তো আমি এখন জিনিসটা টার্মেক্স নিয়ে আরো ডিটেলসে ঘাটতে ঘাটতে তখন আমি আরেকটা গ্রুপের সাথে জয়েন হয়েছি। সেই গ্রুপের ফুল বেসিকই ছিল টার্মেক্স বেস কমান্ড প্রম্পট গিটহাব এগুলা। সো এভাবে আস্তে আস্তে জানতে জানতে অ্যারাউন্ড তারপর হঠাৎ করে, যেহেতু মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, তো ব্ল্যাক হ্যাটের একটা গ্রুপে ঢুকলাম। ওইখানে এসকিউএল শিখলাম কিভাবে একটা ওয়েবসাইটে ভালনারেবিলিটি বের করে এনডিভার হ্যাশ ডিকোড করে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নিয়ে একটা সাইডে রিভার্স শেল আপলোড করা যেত। তারপর ওই টাইমে একটা জনপ্রিয় জিনিস ছিল ভাই, যে ধরেন ভাই ব্রাদের কারো বার্থডে হইলো বা লাইক অ্যানিভার্সারি হইলো, তো তখন তারা করতো কি যে যেসব ওয়েবসাইট হ্যাক করতো ওইখানে ডিফেজে তাদের উইশ করতো। এটা ওই টাইমে তখন দেখা যেত। তো তারপর খুবই ইন্টারেস্টিং।
আহ, এরকম আমার পরিচিত কয়েকজন ছিল যারা মেয়েকে প্রপোজ সামনাসামনি প্রপোজ না করে তাদের ভার্সিটি ওয়েবসাইটের করে ওদের প্রপোজ করছে। তো তারপর হঠাৎ করে মনের ভেতর এথিক্স জেগে উঠলো যে না, এগুলো অনেক খারাপ জিনিস। তো তারপর আমি অ্যারাউন্ড 20-21-এর দিকে হোয়াইটের দিকে আস্তে আস্তে মুভ করা শুরু করি। সো তখন সিটে বিডি নামে একটা কমিউনিটি ছিল। তো সেই কমিউনিটির ফার্স্ট সিটিএফ ছিল। সো আমি ওইটায় পার্টিসিপেট সিটিপিটিতে করি। এখনো আছে, ছিল মানে এখনো তো আছে। না ভাই, মানে তখন আমি জানতে পারছি যে না, সিটিএফ বিডি নামে একটা গ্রুপ হম। আছে, তারা একটা সিটিএফ অর্গানাইজ করতেছে। মানে ওই টাইমে এটা অনলাইনে হইতো ফার্স্টের দিকে ভাই, 21-22 সালে, বুঝতেছিনি তো। তো তখন আমি, যেহেতু MD5 ডিকোড এনকোডের নিয়ে হালকা পাতলা আইডিয়া আছে, তো আমি ওইখানে সিঙ্গেলি পার্টিসিপেট করি। পার্টিসিপেট করার পরে ওইখানে পরের দিন ফিডব্যাক চাওয়া হয়। তো ফিডব্যাকে দেয়া, তখন আমি জানছি যে না, এদের তো আলাদা একটা গ্রুপ আছে মেসেঞ্জারে। তো তখন রিমন ভাই মিটে ছিল। তো ওনার মাধ্যমে আমি ফার্স্ট সিটে বিডি মানে গ্রুপে জয়েন হই। তারপর আস্তে আস্তে তানবীর ভাই, অন্তু ভাই, জেনি ভাই, আরো অনেক সিনিয়র আছে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাকে হেল্প করছে এতদূর আসার জন্য। এভাবেই ভাই মনে করেন ফেসবুক হ্যাকার হইতে যেয়ে ইথিক্যাল হ্যাকার হয়ে গেলাম। বাই অ্যাক্সিডেন্ট, বাই ভাই, আনইনটেনশনালি নাকি? জি ভাই, আচ্ছা, আনইনটেনশনালি। এই ফেসবুক হ্যাকার হইতে গেছিল কি বাংলাদেশের কোনো গ্রুপের সাথে নাকি বাইরের দেশের? এইটা হলে গিয়ে বাংলাদেশে তখন একটা দুটার মতো গ্রুপ ছিল, এই গ্রুপগুলো আমি নাম না বলি। এই গ্রুপগুলো সবাই হুম। চিনবে, তখন মনে করেন এগুলার টপই ছিল, মনে করেন অ্যাকাউন্ট রিমুভ টিমুভ বক্কর গুলোতে মনে করেন এগুলো টপই ছিল 1-2 নাম্বারে। তো নাম বলে হয়তো অনেকে চিনে ফেলছে ভাই, যেহেতু আমি একটা টাইম রেঞ্জ বলে দিছি। আচ্ছা, এই ফেসবুক হ্যাকিং যে গ্রুপের কথা তুমি বলতেছো, এটা বেসিক্যালি হ্যাকিং বলতে ওখানে আসলে এটা কি মিন করতেছে? ওরা জাস্ট, ফেসবুকের অ্যাকাউন্ট টেক ওভার করা নাকি জাস্ট হ্যাকিং বলতে তারা জাস্ট ওই আইডি রিপোর্ট করে রিমুভ করে দেয়, ওটা ভাই, বুঝাইতেছে? তারা আইডি রিপোর্ট করে রিমুভ করে দেওয়াটাই ওরা জাস্ট হ্যাকিং বলতেছে। আচ্ছা, তাহলে তো এগুলোতে এখনো আছে যে আইডি রিপোর্ট করে দেন ইয়ে করা আর কি। হ্যাঁ, এখন অনেক হার্ড মেকানিজম করতেছে, বটে সহজে নিতেছে না। বাট ওই টাইমে মনে করেন 4-5টা অ্যাকাউন্ট রিপোর্ট করলে ইজিলি নিয়ে নিত। তো এটারে আমরা আমাদের ভাষায় বলি যে স্প্যামিং আর কি, রিপোর্ট জি টিপোর্ট ভাই, মারা। হ্যাঁ, হ্যাঁ। কালারফুল ফেসবুক লাইট ছিল ভাই, 8-10টা মোবাইল আচ্ছা, নামানো যেত একসাথে। ওটার টাইম রেঞ্জ কত, 17-18 দিকে নাকি? হ্যাঁ, 17-18 দিকে। গুড, গুড। আচ্ছা, তো ব্ল্যাক অ্যাটাকিং এ যখন ঢুকলা, এটা কি বাংলাদেশি গ্রুপ ছিল না বাইরের দেশের? ভাই, এটা লেগে মিক্স কান্ট্রি একটা গ্রুপ ছিল। কয়েকজন ইন্দোনেশিয়ান ছিল, কয়েকজন ইন্ডিয়ান ছিল, বাংলাদেশিও ছিল। মনে করেন 4-5টা কান্ট্রি মিক্স মিলে একটা গ্রুপ ছিল। আচ্ছা, ওদিকে কি কি শিখাইতো? মানে একটু জাস্ট টেকনিক্যাল জিনিসগুলো যদি একটু শেয়ার করো। নর্মালি ব্ল্যাক টেকনিক অ্যাটাকিং এ তো সম্পর্কে অনেকের আসলে আইডিয়া নাই, কারণ আহ, সাধারণত যারা এখন বর্তমানে তোমার এথিক্যাল হ্যাকিং শিখতে আসে, তারা তো একটা ইন জেনারেল সিলেবাস পায় এবং ওই সিলেবাসের মধ্যে ঢুইকা একটা টু দি পয়েন্ট এই এই টার্মস ধরো এসকিউএল শিখলো, এক্সেস শিখলো, ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে নেটওয়ার্কিং সিস্টেমের কিছু জিনিসপাতি, মানে ইন জেনারেল যে টার্মিনোলজি এগুলো আসলে শিখে। প্লাস লার্নিং যদি বলি, এটা হচ্ছে টিউটোরিয়াল বেট যেগুলো অ্যাভেলেবল ইউটিউবে, ওই জিনিসগুলাই, এর বাইরে আসলে এক্সট্রা কোনো কিছু আসলে শেখায় না। তো ওই লার্নিংটা আসলে কতটুকু হেল্প করে আই ডোন্ট নো, বাট এই ব্ল্যাক অ্যাটাকিং এ তুমি আসলে কি কি শিখতে হয়? ওই যে কি সিমিলার টপিকস নাকি অন্য কোনো কিছু শেখাইতো? ভাই, আমি বলবো যে আমি আজকে এতদিনে মানে যা বুঝে যা করতে পারছি, এর জন্য আমার পিছনে ব্ল্যাক হ্যাটের নলেজের গুরুত্ব অনেক। তো যখন আমরা এগুলো করতাম, তো আমরা মানে আমাদের থিঙ্কিংটা অন্যরকম থাকতো। তো মনে করেন নর্মাল মানুষের মতন তো চিন্তা করলে জিনিসটা হইতো না। তো ওইখান থেকে মনে করেন লাইক আমি যখন ফার্স্ট টাইম করছি, তখন আমাকে ফার্স্টে স্কুলে শেখানো হয়েছে। তো তারপর ওইটা নিয়ে আমার নিজে থেকে ঘাটা লাগছে। তো ওইখানে অনেক সিনিয়র ছিল যারা মনে করেন আমরা কোথাও আটকে গেলে তারা জিনিসটা তো জাস্ট হিন্ট দিয়ে দেখাই দিত। তো তখন এই যে এখনকার মতন অত ইনফরমেশন ছিল না, তখন অনেক লিমিটেড রিসোর্স ছিল।
সো এভাবে আস্তে আস্তে মানে কিভাবে একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি খুঁজে এইখানে কিভাবে অ্যাক্সেস নিয়ে ফাইল আপলোড করা লাগে। এইখানে আমার ফাইল আপলোডের এই সিস্টেমটা ব্ল্যাক হ্যাটে আমার হোয়াইট হ্যাটে অনেক কাজে দিছে। লাইক যখন আমি হান্টিং করতে বসি, লাইক অনেকগুলাতে আছে যেগুলোতে ফাইল আপলোড নেয় না। তো আমাদের যখন ব্ল্যাক হ্যাটে করতাম তখন এখানে শেখানো হতো যে কিভাবে বাইপাস করা যায়, যে লাইক ডট জিপ নিতেছে বাট এখানে আমি ডট জিপের ফাইলটা না, তো এটা বাইপাস করে রিকোয়েস্ট মডিফিকেশন করে এইভাবে আরো অনেক কিছুই ভাই। হিউজ একটা টাইম এখানে গেছে আমার। বুঝতে পারছি। বেশিরভাগ হচ্ছে বাইপাসই হচ্ছে ফোকাস দেওয়া হয় ব্লাইন্ড হ্যাকিং এ নর্মালি, হ্যাঁ, নাকি? হ্যাঁ, এটাই। আচ্ছা, ওখানে কি তোমাদের কোনো স্পেসিফিক কোনো টুলস বা এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হইতো, নাকি ভাই সব ম্যানুয়াল ম্যানুয়াল ইয়া? ম্যানুয়াল না, আমাদের অনেক অটোমেশনের টুল ছিল ভাই। এগুলা সব মানে আমাদের দুইজন কোডার ছিল। সো তারা অনেক ট্যালেন্টেড ছিল। সো মনে করেন আহ, তারা ওই টাইমে এমন এমন জিনিসগুলা টুল অটোমেশন বানাইতো যারা মনে করেন এখনো অনেকে জিনিসটা চিন্তা করতে পারবে না বা চিন্তা করতে বাঁচবে, এরকমও অনেক মানে স্ক্রিপ্ট ছিল আমাদের কাছে সেই সময়তে। আচ্ছা, আমাদের লাইভে যে আমাদের তানভীর মিয়া কমেন্ট মারছে যে নিয়ন ভাই ফেসবুক কিভাবে হ্যাক করবো? ভাই ফেসবুক তানভীরের হ্যাক, ধরা লাগবো। হ্যাঁ অবশ্যই ফেসবুক হ্যাক। তানভীর এই যে ফেসবুক হ্যাকিং এর গ্রুপের সাথে সংযুক্ত, তানভীরের ধরা লাগবো নেক্সট এপিসোডে, বা কোনো একটাতে তানভীরের ধরা লাগবো, দাঁড়াও। ঠিক অবশ্যই। আচ্ছা, তো তারপরে যদি আমরা ধরো ফর্মাল একটা পাথওয়েতে আসি, তোমার অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ সিকিউরিটি, তো তোমার আসলে ইন্টারেস্টেড ফিল কোন দিকে, বা কোনটাতে বেশি ফোকাসিং দিয়ে কাজ করতেছো? ভাই আমি মূলত আহ রেড মানে অফেন্সিভ সিকিউরিটি জিনিসটাই বেশি আমি ফোকাস করি, কারণ ডিফেন্সিভ আমার ততটা নলেজ নেই অফেন্সিভের মতো। তো আমি সবসময় ডিফেন্সিভটা মানে ডিফেন্সিভের থেকে আমি অফেন্সিভটা প্রেফার বেশি করবো। কারণ ডিফেন্সিভ আই থিঙ্ক অফেন্সিভের থেকে ডিফেন্সিভ জিনিসটা অনেক বেশি হার্ড, কারণ এখানে ইনসিডেন্ট রেসপন্স অনেক কিছু অ্যানালাইসিসে অনেক জিনিস আছে, হিউজ একটা সেক্টর। আচ্ছা, এটা ডিপেন্ডস। যারা আবার ডিফেন্সিভ সিকিউরিটি এরা আবার বলে যে অফেন্সিভ পার্ট। সো ডিপেন্ডস আর কি, এটাই। আসলে দুই জায়গায় অ্যানালাইসিস লাগে। অ্যানালাইসিস হচ্ছে মেইন। তারপরেও ডিফেন্সিভে মনে করো যদি অফেন্সিভের নলেজ থাকে তাইলে বেটার পারফর্ম করা যায়। আবার ধরো ডিফেন্সিভের কিছু নলেজ থাকলে আবার অফেন্সিভেও অনেক সময় মানে ওই নলেজটা রাইখা হচ্ছে টুল ডেভেলপ করা যায় বা অ্যাক্টিভিটি চালানো যায়। পারপাজের উপর ডিপেন্ড করে। জি ভাই। তানভীর কমেন্ট করে কট খেয়ে গেলাম। আচ্ছা, সো এগুলো তো তোমার ধরো টেকনিক্যাল কিছু থিংস, বাচ্চা গেলে হাবি জাবি গেল। সো প্রফেশনালি যদি বলি, তাহলে প্রফেশনালি এখন তুমি কি করতেছো? প্রফেশনালি ভাই আমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতেছি কিছু টপিকের উপর। আমি কিছু প্রজেক্ট উপর কাজ করতেছি, এবং সামনে সামথিং বড় কিছু আসতেছে, এটা আমি অডিয়েন্সের একটু হিন্ট দিয়ে দিচ্ছি। তো সামনে গ্রেট। বড় কিছু আসতেছে, সেইটা নিয়ে কাজ করতেছি ভাই আপাতত। এটা কি তোমার ইন্ডিভিজুয়াল কোনো রিসার্চ আসতেছে, নাকি কোনো কমিউনিটি বা কোনো গ্রুপ থেকে আসবে? এটা কমিউনিটি গ্রুপ থেকেও একটা আসতে পারে এবং আমার ইন্ডিভিজুয়ালি একটা রিসার্চ পেপার আসতে পারে ভাই। আচ্ছা, গ্রেট। আচ্ছা, এটা এটা তো মানে তোমার ইন জেনারেল ভার্সিটির রিপোর্ট রিসার্চ টাইপ কোনো কিছু না, তাই না, তো? সাইবার সিকিউরিটি রিলেটেড ভাই। আচ্ছা, গ্রেট। আচ্ছা, এই ছাড়া তোমার হচ্ছে এগুলো তো তোমার ধরো প্রফেশনাল গেল বা তোমার ক্যাজুয়াল কিছু জিনিস গেলো, এছাড়া ভলান্টিয়ার ওয়ার্কস যদি বলি, এই তুমি কোন কোন গ্রুপের সাথে যুক্ত, বা তোমার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স গুলো আসলে কি কি? ভাই গ্রুপে যুক্ত থাকতে বলে মূলত আমি অ্যাজ ওয়েল সবাই জানে যে আহ, আমি সিটিএফবিডির সাথে একবারে ফুললি এঙ্গেজ, কারণ এইখান থেকে মনে করেন আমার লাইফে বা বলেন হোয়াইট হ্যাটের জার্নির ক্যারিয়ারটা শুরু হয়েছে। সো অবভিয়াসলি আমি
সিটেবিডে 1 নম্বরে রাখবো। আর এছাড়া কিছু ছোটকালের কিছু গ্রুপ ছিল যেখান থেকে আমরা মানুষের সহযোগিতা করতাম, লাইক টিএসবিডি নামে একটা গ্রুপ আছে, আমি নাম মেনশন করেই দিচ্ছি। তো এদের সাথে আমি জড়িত আছি কারণ তারা একটা কাজ করে, লাইক আপনার যদি কোনো অ্যাকাউন্ট জনিত যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা এটা ফ্রিতে মানে সলভ করে দেয়, এবং তার পরবর্তীতে আপনার কোনো দরিদ্র বা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে একবেলা খাবার খাওয়াইতে হবে, এইটা হলো কন্ডিশন থাকে। সো আমি এটার সাথে জড়িত আছি, টিএসবিটির সাথে। আচ্ছা আচ্ছা। এগুলো তো আবার ধরো বলা যায় ইন জেনারেল ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স। তো আর সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে জাস্ট সিটিএফবিডিটা। আর ইন্টারন্যাশনাল কোন কোন গ্রুপগুলোর সাথে যুক্ত আছে? যেমন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধরো একদা বক্সের সাথে, তো এছাড়া আর কোনটার সাথে আছে? আহ হেক্সাবক্সের সাথে আছি এবং হ্যাকারওয়ান অ্যাম্বাসেডর ক্লাবের সাথে জড়িত আছি। আম, মূলত আমি বলতে গেলে এই দুটার সাথেই একবারে প্রপারলি এনগেজড, এছাড়া তেমন আলাদা নেই, আচ্ছা স্পেসিফিক বলার মতো। আচ্ছা। অনেকের আবার ধরো আস্কিং থাকে যে তুমি তো হ্যাকডগসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তোমার ধরো অনেকে চিনে টেনে। এখন অনেকে ধরো এটা হইতে চায়ও পারে নাই, বা অনেকে ধরো হইতে চায়, অথবা ধরো তোমার যে অ্যাক্টিভিটিস গুলো আছে এজ এন অ্যাম্বাসেডর, সো এগুলো সম্পর্কে জানতে চাই। তো তোমার আসলে কি করা লাগে এজ এন অ্যাম্বাসেডর? সো আমি যখন অ্যাম্বাসেডরের জন্য অ্যাপ্লাই করি তখন ফুল এশিয়া রিজিয়ন যদি আমি ধরি তাহলে আহ, একজনের মতো ফুল এশিয়া মানে রিজিয়নের ভিতর ছিল, একজন না যেন দুজনের মতো অ্যাম্বাসেডর ছিল। তো আমিও ফার্স্টে ঢুকেই অ্যাম্বাসেডর হইতে পারি নাই। তো এখানে আমার আগে ফার্স্টে মিট আপ হোস্ট হওয়া লাগছে। সো মিট আপ হোস্ট হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ছিল, লাইক ওদের তখন একটা ফর্ম ছিল, একটা এক্সাম ছিল। ওটা দেওয়ার পরে ওরা আমাকে 4-5টা ধাপে ওরা ইন্টারভিউ নিছে। সো ইন্টারভিউ নেওয়ার পরে তারপর আমি মিট আপ হোস্ট হিসাবে সিলেক্ট হয়েছি। সো মিট আপ হোস্ট হিসাবে আমি অ্যারাউন্ড 9 মাসের মতো ছিলাম। সো তখন বিভিন্ন কমিউনিটি ইভেন্ট, লোকাল ইভেন্ট, সাইবার সিকিউরিটি রিলেটেড অনেকগুলো ইভেন্টে আমি পার্টিসিপেট করছি, যেখানে আমি একদা হচ্ছে রিপ্রেজেন্ট করছি ফার্স্ট টাইম অন বাংলাদেশ। তো এগুলো দেখা, এবং আমি যেহেতু একটা বিশাল বড় একটা কমিউনিটি রিচ করছি, যেটা মনে করেন অনেকে ছিল, যাতে বাংলাদেশের থেকে কিন্তু অনেকে হ্যাক দ্য বক্স খেলে এবং অনেকে হ্যাক দ্য বক্সের টপেও আছে, বাট বাংলাদেশ থেকে তেমন কেউ মানে হ্যাক দ্য বক্সের সাথে কন্ট্যাক্ট ছিল না। তো আমার থ্রুতে অনেক যাদের দরকার ছিল তারা হেল্প পাইছে, লাইক আমি প্রতি মাসে চেষ্টা করি একটা করে এসটিভির তরফ থেকে সেশন নিয়ে আমরা ভাউচার বা কিউব এগুলো গিভওয়ে করে দিই, যেটা প্রাইস অনেকে অ্যাফোর্ডেবল নাও হতে পারে। তো মনে করেন এইভাবে মনে করেন অনেক কিছু হ্যাক দ্য বক্স বাংলাদেশে হেল্প করার কারণে। সো আমাদের প্রতি বছর একটা অডিট হয় যে অ্যাম্বাসেডরদের সব মানে অ্যাক্টিভিটিস উপর। তো 9 মাসের ফুল রিপোর্টে ওরা দেখছে যে না, আমার অ্যাম্বাসেডরের জন্য আমি এলিজেবল। সো তারপর হলে আমার অফার দিছে যে আমাকে অ্যাম্বাসেডর বানাইতে চাই। সো আমি সেই অফারটা অ্যাকসেপ্ট করি পরে। সো অলমোস্ট 2 বছর গ্রেট। 2 মাসের মতো আমি এখন একটা বছর অ্যাম্বাসেডর, অ্যান্ড অ্যারাউন্ড 3 বছরের মতো আমি একটা বছরের সাথে জড়িত। একটা লং জার্নি একটা পার হয়েছে। আচ্ছা, সো এখন তো অ্যাম্বাসেডর হয়েছে, so এখন কি কি করা লাগে? এখন কি এক্সিস্টিং যে টাস্ক গুলো করতে ওগুলাই, নাকি এক্সট্রা কোনো কিছু আহ, দায়িত্ব বাড়ছে? দায়িত্ব আছে ভাই, লাইক অনেক মানে যারা নিউবি আসে তাদের অনেকে মাঝে মধ্যে আমাদের স্পেসিফিকলি গাইড করা লাগে, অনেককে অনেক কিছুতে হেল্প করা লাগে এটা। তারপর যারা নিউলি কমিউনিটিতে যুক্ত হয়েছে হ্যাকদাবক্স কমিউনিটিতে, তাদের কোনো গাইডলাইন বা হেল্প লাগলে আমরা মাঝে মধ্যে এগুলো করে থাকি। এছাড়া জাস্ট ওদের রিকোয়ারমেন্ট কি যে আমাদের আমরা তোমাদের রিসোর্স দিতেছি, আমরা তোমাদের প্ল্যাটফর্ম দিতেছি, আমরা তোমাদের গিভওয়ের জন্য প্রোডাক্ট দিতেছি, তোমরা এগুলো ইউজ করে এগুলো নলেজ গেইন করো। তাদের পার্সপেক্টিভ এইটা যে নলেজ। কারণ আমি তো গিয়া লাইক একদম বছর বাউচার টাউচার সবকিছু দিয়ে দিই। ইভেন মাঝে মধ্যে আমি এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মেও বা ইগুলা নেই, যাতে অনেকে যারা সবাই তো ভাউচার দেওয়া পসিবল হয় না। সো ভালো ভালো রিটায়ার্ড ল্যাব যেগুলো থাকে এগুলো আমি এন্টারপ্রাইজে হোস্ট করে, এগুলা কোন একজন হোস্ট বা গেস্ট এনে আমি জাস্ট এগুলো কমপ্লিট করে, তো যাতে জিনিসগুলো অনেকে লার্ন করতে পারে। লাইক অনেকে কিন্তু রিটায়ার্ড ল্যাব নিতে পারে না, বাট এন্টারপ্রাইজের মাধ্যমে সবাই
ম্যাশ আকারে জিনিসটা ইউজ করতে পারে। গ্রেট। আচ্ছা, এই পুরো জিনিসটা তো আসলে বেসিক্যালি কমিউনিটি ওয়ার্কস টাইপের, তাই না? এখানে তো হ্যাঁ, প্রফিটেবল কোনো কিছু না, আসলে নাই, বা তোমার হ্যাঁ বিজনেসের চিন্তা ভাবনা নাই। এটা হচ্ছে পেসিভলি হচ্ছে একটা বিজনেসে ধরো টার্ন করে আর কি। আচ্ছা, অ্যানাদার থিং হচ্ছে তুমি কি হ্যাক দ্য বক্স থেকে কোনো স্যালারি পাও কিনা এতে অ্যাম্বাসেডর? না ভাই, একদম আমার কোনো স্যালারি দেয় না আচ্ছা। ভাই। এটা আমাকে মানে এটা সবাই কমন একটা কোশ্চেন। অ্যারাউন্ড আমি প্রতিদিনই বলতে গেলে এই জিনিসটা পাই যে ভাই একদম আপনাকে কত স্যালারি দেয়। বাট এটা সম্পূর্ণ ভলেন্টিয়ারি একটা কাজ, এটা একটা রেসপন্সিবিলিটি হুম হুম। যেটা আপনার সম্পূর্ণ কান্ট্রিকে আপনার রিপ্রেজেন্ট করতে হইতেছে, এবং হ্যাকদাবসকেও আপনি আপনার কান্ট্রিতে রিপ্রেজেন্ট করতেছেন। সো রিসেন্টলি আমি একটা সম্পূর্ণ আমার উদ্যোগই ছিল হ্যাকদাবস অ্যাম্বাসেডর, ফার্স্ট টাইম এবার আয়োজিত হয়েছিল। সো এটার জন্য আমি 4 মাস পরিশ্রম করে সম্পূর্ণ জিনিসটা গুছিয়ে করছি। এটা যখন কম্পিটিশন স্টার্ট হয়, সো ওদের বলছিলাম আমি জিনিসটা একটু ইজি করতে, বাট ওরা জিনিসটা অনেক বেশি ইজি করে ফেলছে। সো এর কারণে উইদিন 2 আওয়ার্স এর ভিতর বাংলাদেশ সহ আরো যত কান্ট্রি আছে সবাই ট্রাই করে, এর মধ্যে বাংলাদেশ ফোর্থ হয়েছে 2 দিনের সিটিএ তে। সো এখানে ফার্স্ট হয়েছিল মরক্কো। মেবি আমাদের এটা আর এটা কি কিছু। ওই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাপ এরকম কিছু একটা ছিল নাকি? হ্যাঁ ভাই, এটা সিস্টেমটা ছিল এরকম। এটা আমি ওদের সাথে ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে এটা শিওর করছি যে প্রতি বছর একটা করে সিটিএফ হবে, যেটা পার অ্যাম্বাসেডর কান্ট্রি, একটা কান্ট্রি একটা টিম 20 জনের প্লেয়ারের একটা টিম করে রিপ্রেজেন্ট করবে তাদের কান্ট্রিকে। তো এবারে কম্পিটিশনে বাংলাদেশ ফোর্থ প্লেস কি করছে। আচ্ছা, সিমিলার টাইপের একটা আইডিওলজি হচ্ছে আমি কিছুদিন আগে মনে হয় কি এই যে রায়ানের কাছ থেকে শুনছিলাম। ওটার সাথে কি সিমিলার টাইপ নাকি ওটা অন্য? এটা আলাদা ভাই। বলে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মানে শুধুমাত্র অ্যাম্বাসেডর রিলেটেড। হ্যাঁ, আরেকটা মনে ইভেন্ট আছে তাহলে একটা হচ্ছে যেটা আলাদা এরকম, ওটাও টিম করে করা লাগে এই সিমিলার ওয়েতে কান্ট্রি রিপ্রেজেন্ট করে, এই কাপ সিস্টেম। আবার আবার ওই যে তোমাদের হ্যাকার রানে তো সেম সিমিলার কাহিনী আছে, তাই না? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ। সো আমি নিয়ন তো জিনিস মাঝে মধ্যে দেখি এরকম পার্টিসিপেট করে। হ্যাঁ, আমি রিমন মূলত রিমন। মূলত জিনিসটা দেখছি এরকম যে হ্যাকারওয়ান যেহেতু বাগান্টিং প্ল্যাটফর্ম, সো ওরা বাগানিং করতেছে। সো হ্যাকটবক্স এত বড় একটা সিটিএফ প্ল্যাটফর্ম হওয়ার পরও কেন একটা অ্যাম্বাসেডরদের জন্য অ্যানুয়াল করে না? সো এর জন্যই আমার এবার স্ক্রিপ্ট নিয়ে জিনিসটা পড়া। আচ্ছা আচ্ছা, মানে ওদিক থেকে আইডিয়া নিচ্ছ আর কি। আচ্ছা হ্যাঁ, গ্রেট। আচ্ছা, এনাদার থিং হচ্ছে তোমাকে আমরা দেখছি যে রিসেন্টলি তুমি হচ্ছে এপিআই সিকিউরিটির একটা এপিএসসি অ্যাম্বাসেডর রয়েছে, ইউনিভার্সিটি সো ছিল। ওইটার জানি এটা যদি বলো, বা এটা আসলে কি জিনিসটা কি? এপিএসসি ইউনিভার্সিটি অ্যাম্বাসেডর মূলত ভাই ওরা একটা গিভওয়ে করছিল। সো ওরা ওই লাগে এসিপি নামে একটা নতুন সার্টিফিকেশন আসছিল ওদের লঞ্চ করার পরে। সো আমি সামাও কারো মাধ্যমে জানতে পারি যে ওরা ফ্রিতে জিনিসটা দিতে হবে। সো আমি আমার লিঙ্কডইন গুলো দেখতে পারবেন যে আমি মানে অনেক সার্টিফিকেট যখন টাইম পাই আমি জিনিসগুলো কমপ্লিট করে রাখি, কারণ নলেজ তো দরকারই হয়। সো ওইটা এসিবি আমি কমপ্লিট করার পরে মানে ওদের ওইখানে একটা ছিল যে 5টা মডিউল কমপ্লিট করার পরে এসিবি দেওয়ার পরে ওরা সার্টিফিকেট ইস্যু করবে। তো আমি ওইটা 5টা মডিউল কমপ্লিট করা ছাড়াই ডিরেক্ট গিয়ে এসিপি কমপ্লিট করে এসিপি এক্সাম দিয়ে দিছি। সো আমার 5 মার্ক আসার পরেও আমার সার্টিফিকেট ইস্যু হয়নি। তারপর আমি এপিএসসি কে মানে যে ম্যানেজমেন্ট ছিল আমি ওনাকে নক করি যে ভাই আমার তো এরকম এরকম অবস্থা, যে আপনার মডিউল কমপ্লিট করার পরে অটো চলে যাবে। তো ওইখানে দেখার পরে জানতে পারলাম যে এপিএস থেকে একটা ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ নামে একটা জিনিস চালু আছে, যারা প্রতি বছর কিছু 2 থেকে 5 জন মানুষরা স্কলারশিপ দেয়। সো এটার জিনিসটা আরো ঘাটতে 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 দেখতেছি যে যে এপিএসসি ইউনিভার্সিটি তো মূলত এপিএ নিয়ে কাজ করে। সো ওদের এজেন্ট এবং ওদের বেটা প্রোগ্রাম অনেক কিছু আছে। সো এজ এ অ্যাম্বাসেডর আমরা তো অবভিয়াসলি জিনিসগুলো অ্যাক্সেস পাবো। সো এই থ্রুতে আমার প্ল্যান হলো যে না দেখি এপিএসসি ইউনিভার্সিটিতে জয়েন করে কেমন হয়। তো জয়েন করে দেখলাম জিনিসগুলো ভালোই। মানে এপিআই নিয়ে যেহেতু একটা নতুন জিনিস, আমি সবসময় ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, বাট এপিআই জিনিসটা আমার কাছে মোটামুটি ভালোই হার্ড লাগলো। সো এটা নিয়ে কাজ করতেছি পরবর্তীতে। আচ্ছা, বুঝতে পারছি।
আচ্ছা, তারপরে আমরা যদি আসি তোমার তোমার তো ধরো একটা কি বলা যায় ক্যাজুয়াল প্রফেশনাল যাই বলো, তোমার একটা মোটামুটি লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছে সিকিউরিটি নিয়ে কাজ করে। তো তোমার দিক থেকে আসলে যদি একটা ওভারঅল আইডিয়া বলো যে ওয়েব অ্যাপ্লিকেশনের কোন ইস্যুটা আসলে সবচেয়ে বেশি পাওয়া যায়, কোন ক্যাটাগরির ইস্যু অথবা কোন স্পেসিফিক বাগ? আমার দেখা মতে ভাই ইনজেকশন রিলেটেড vulnerability গুলো, ক্রস সাইট স্ক্রিপ্টিং, আইডর, সিকিউরিটি মিসকনফিগারেশন, ব্রোকেন অথেন্টিকেশন, আর এপিআই রিলেটেড কিছু সিকিউরিটি ইস্যু যেগুলো মনে করেন অনেক বেশি জিনিসগুলো দেখা যায় এগুলো হান্টিং টাইমে বা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে গেলে। আচ্ছা, তুমি তুমি কি কোনো ধরনের ফ্রেমওয়ার্ক ফলো করো কিনা, লাইক না ওয়াসপ ভাই, অথবা অন্যান্য কোনো ফ্রেমওয়ার্ক? না ভাই, আমি মানে চেষ্টা করি যতদূর আমার ম্যাক্সিমাম ম্যানুয়ালি হান্টিং করি ভাই। তেমন একটা আমি অটোমেশন ইউজ করি না, ফ্রেমওয়ার্কও তেমন একটা ইউজ করা হয় না আমার। আচ্ছা আচ্ছা, এই মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে কিনা তোমার? আহ, না ভাই, আমার মোবাইলে তেমন এক্সপিরিয়েন্স নেই। আমি এপিআই এবং ওয়েব নিয়ে কাজ করতেছি। সামনে অ্যান্ড্রয়েড নিয়েও টেস্টিং এর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এপিআই গুলাতে তোমার দেখা আসলে মোস্ট কমন বাগ গুলা কি কি? বা কোন টাইপের বাগ গুলা আসলে বেশি পাওয়া যায়? এপিআই তে, হ্যাঁ হ্যাঁ, এপিআই এপিআই সিকিউরিটিতে। সিকিউরিটিতে ভাই, এপিআই সিকিউরিটিতে আমি এখনো কাজ করতেছি। আমি হ্যাঁ হ্যাঁ। ফুললি জিনিসটা এখন আমি এপিআই তে কোনো বাগ পাই নাই যদিও। আমি এটা নিয়ে এখনো রিসার্চই করতেছি। আমি এপিআই আচ্ছা অলমোস্ট আচ্ছা। 2 থেকে 3 মাস হবে। আমি জাস্ট এপিএসসি কে এক্সাম দেওয়ার পর আমি জিনিসটা এপিএ নিয়ে বুঝলাম যে না, এপিএ একটা বিরাট একটা স্পেস আছে। সো এটা আস্তে ধীরে কাজ করতেছে আমি এটা নিয়ে। গট ইট গট ইট। আচ্ছা, আমরা ধরো মিডল অফ আওয়ার ডিসকাশন, সো এই সময়ে আমরা সাধারণত যেটা করি একটা ওয়ার্ক থ্রো অথবা ডেমো অথবা বেসিক্যালি কোনো কিছু তোমার নিজস্ব করা অথবা অন্য অন্যজনের করা। মোট কথা তোমার এমন কোনো জিনিস ভালো লাগে যেটা তুমি কমিউনিটির সাথে শেয়ার করতে চাচ্ছো, এরকম কোনো কিছু যদি থাকে ইউ ক্যান শো। আহ, ঠিক আছে। আমি একটা একটা বছর একটা ল্যাব সলভ করছিলাম, রিটায়ার্ড ল্যাব আগে বলে রাখি। রিটায়ার্ড ল্যাব আচ্ছা সলভ করে, এটা 2023 সালের মেবি ল্যাবটা। ওইটা সলভ করে আমি ওয়েব হান্টিং এর সম্পর্কে ভালোই আইডিয়া পাইছিলাম, এবং ওইটা থেকে আমি ওরকম না হলেও সিমিলার টাইপের একটা বাগ পাইছিলাম। সো আমি পারমিশন থাকলে আমি স্ক্রিন শেয়ার করে ল্যাবটা কমপ্লিট দেখাইতে পারি। হ্যাঁ, শিওর, ইউ ক্যান শেয়ার। আসলে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে ধরো কিছু পডকাস্টে তো সাধারণত চিটচ্যাট হয়, কিন্তু আমরা চাইতেছি আহ, কিছুটা হ্যান্ডসন লার্নিংও যাতে থাকে। ঠিক আছে, বা একটু লাইভ কিছু নলেজ শেয়ারিং যদি হয় তাহলে তো খারাপ হয় না, এই আর কি। আপনি মূলত ভাই মনে করেন এই যে ওদের কোন বক্স দেওয়া আছে, আমি ওদের কোন বক্স ইউজ করি। কারণ এই মানে কোন বক্সের ভেতর অল কাইন্ড অফ টুলস থাকে। তো আমার এক্সট্রা করে টুল ইনস্টল করতে হয় না। মানে ওদের বিপিএন আর কি, বিপিএন এক্সট্রা ইনস্টল দেওয়া লাগে না? না না না, আমি জাস্ট ওদের অথবা কোন বা বিপিএস ইয়া ভিতরে হচ্ছে কি কনবক্স বিনস, বেসিক্যালি কি ভার্চুয়াল মেশিন? হ্যাঁ বিএনসি ইডিয়া ফুল সেট আপ করা। তো মূলত ভাই আমি হ্যাক দা বক্সে খেলা শুরু করছি মনে করেন ইন্টারমিডিয়েট আসার পরে। তো আমি মাঝে মধ্যে ট্র্যাক নিয়েও ইউজ করি এটা লার্নিং এর জন্য। তো যারা বেসিকলি মানে বিগিনার থেকে শুরু করতেছে, আমি অবভিয়াসলি তাদের সাজেস্ট করি মনে করেন ট্র্যাক নিয়ে থেকে বেসিক নলেজটা নেওয়ার জন্য। একটা বক্স আবার অনেকের কাছে যারা বিগিনার তাদের কাছে একটু কঠিনও লাগে, যদিও এখানে ইজি টু মিডিয়াম অথবা হার্ড লেভেল সবই আছে। তারপরে তাদের ইন্টারফেসটা একটু মানে বিট কমপ্লেক্সই বলা যায়, কারণ তারা তো অনেক দিন ধরে কাজ করতেছে এবং একটা লেভেলে চলে গেছে। বা ইউজার ফ্রেন্ডলি ওইভাবে না, যারা একটু টেকি তাদের জন্য হয়তো, বা ট্রাইকমি বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলো একটু ইজি। এসটিভিতে এসে মনে করেন এই যে ল্যাব গুলো আছে, ল্যাব গুলো সলভ করতে যে আমার শিখা লাগছে যে
কিভাবে মেট এক্সপ্লয়েট ইউজ করতে হয়। মনে করেন এর আগে জানতাম যে জিনিসটা দিয়ে এক্সপ্লয়েট করা যায়, হালকা পাতলা করতাম, বাট জিনিসটা যে বিরাট আকারে জিনিসটা করা যায় এটা মনে করেন আহ এগুলো ইউজ করে জানছি। সো আমাদের কোন বছর আইটি দিয়ে দিছে। তো ওই জায়গা মূলত আমি এনভার থেকে ওদের কি পোর্ট গুলো আছে, ওপেন আছে, আমি এগুলো দেখে নিতেছি ভাই। তো এটা অডিয়েন্সের জন্য বলতেছি, এই যে 21 ফুটে মনে করেন আহ এফটিপি অ্যানোনিমাস অন আছে মেবি। ভাই ইদানিংকাল একটু নেট একটু অনেক ইস্যুই দিতেছে বুঝছেন। তেমন স্টারলিংক লাগাও। স্কেলিং ভাই অনেক বেশি স্টারলিংক এক্সপেন্সিভ। কিন্তু ভালোই এক্সপেন্সিভ, ঠিক আছে। কিন্তু তোমার আপলোড স্পিডটা খুবই খারাপ। নাইলে এটা নিয়ে কাজ করা যেত। এটি ডাউনলোড স্পিড ঠিক আছে। অ্যানিমাস অ্যাক্সেপ্ট করে দিছে। তো আমরা এফটিপি ইউজার পেয়ে গেলাম। এখন ইউজার ফোল্ডারে অ্যাডমিনিস্ট্রেটর চেক করি। হুম, ভাই নেটের অবস্থা বুঝছেন আমার অনেক বেশি খারাপ দিচ্ছে। তো আই থিঙ্ক মনে হয় এটা কি করে এখানে যাচ্ছে। হ্যালো ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই নেটে মেবি অনেক ইস্যু করতেছে আই থিঙ্ক। যেটা দেখাইতে চেয়েছিলাম এটা মেবি দেখাইতে পারবো না। ওকে, সো আমরা এখানে কি করছি কাজটা। সো আমরা জিনিসটা, এটা অ্যানোনিমাস এফটিপি লগ ইন ছিল, সো আমি এইখান থেকে এফটিপি অ্যানোনিমাস লগ ইন অ্যালাউ ছিল, আমি অ্যানোনিমাস লগ ইন থেকে এফটিপি তে লগ ইন করে দিছি। এরপর আমি ইউজারে গিয়ে ডেস্কটপ ফোল্ডারে, তো এই সো এই জায়গায় মনে করেন আমি এফটিপির একটা ফাইলের অ্যাক্সেস পেয়ে গেছিলাম। তো আমি এটা দেখানোর কারণ কি, আমি রিলেটিভ এই টাইপের একটা ওয়েবসাইট টেস্ট করতে গিয়ে এই জায়গায় আমি একটা পিআরপিজির একটা ওল্ড একটা ফাইল পাইছিলাম ভাই বুঝছেন। সো ওই ফাইলটা পাওয়ার পরে আমি ওই ফাইলের ভিতর ওল্ড যে ডাটাবেসটা ছিল, ওল্ড ডাটাবেসটার আমি ইউজার ক্রেডেনশিয়াল মানে অ্যাডমিন ইউজার ক্রেডেনশিয়াল যেটা, আমি ওইটা পাই। ওইটা পাওয়ার পর আমি ওইটা থেকে মনে করেন ওদের যে এসএসএস সার্ভার, আমি ওই সার্ভারের ফুল অ্যাক্সেস জিনিসটা নিতে পারি। তো মাঝে মধ্যে মনে করেন এগুলো আমরা জিনিসগুলো স্কিপ করে যাই, বাট এইখান থেকেও আমি মনে করেন আহ একটা বাউন্টি উঠাইছিলাম। তো এটাই মনে করেন জিনিসটা দেখানো ছিল অডিয়েন্সদের, যে এই ট্রিক্সটাও কাজ করে মাঝে মধ্যে। এখন এই ধরনের ভালনারেবিলিটিস কি এক্সিস্ট করে কিনা এখন এটা হলো কথা। আমি ভাই এটা কত সালে, অ্যারাউন্ড 2023-এর লাস্টের দিকে জিনিসটা আমি ট্রাই করে পাইছিলাম। তো এরপর মোটামুটি পাইছিলাম, বাট ভিতরে কোনো ইনফরমেটিভ কিছু ছিল না। বাট চেক করতে দোষ কোথায়, আমি ম্যানুয়ালি ম্যাক্সিমাম হুম। আমি ম্যানুয়ালি কাজ করি, সো আমার কাছে এগুলা জিনিসটা
মনে করি যে ভ্যালু ফর টাইম, জাস্ট 2 মিনিট জিনিসটা চেক করে নিলে কে জানে যে ডেভেলপার ওর নিজের ফাইলের ক্রেডেনশিয়াল না রাইখা দেয় এখানে। এটাই বেসিক্যালি যেটা দেখা যাইতেছে যে মিসকনফিগারেশনের কারণে এফটিপি লগ ইন অ্যালাউ, অ্যানোনিমাস লগ ইন অ্যালাউ। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে আচ্ছা ভাই আমার একটা সমস্যা, ফাইনাল ইয়ারের প্রজেক্ট হিসেবে আইডিএস ইন্টিগ্রেশন উইথ এসআইএম, এখন আমি দুইটা ভার্চুয়াল মেশিনে আলাদাভাবে দুইটা ইন্টিগ্রেট করতে যেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আমি ওয়াজের সাথে সুরিকাটা ইন্টিগ্রেশন করে ইমেল অ্যালার্ট জেনারেট করতে যাচ্ছি, এই ব্যাপারে একটু অভিযোগ। আচ্ছা, এটা একটু বিট কমপ্লেক্স, তো আচ্ছা, আমি আবার ওনার কোশ্চেনের ইজিও। অ্যান্সার আমি পরবর্তীতে ওনার কোশ্চেনে দিয়ে দিব হ্যাঁ, রিপ্লাই, সমস্যা নেই। অথবা হচ্ছে প্রাইভেটলি আমরা প্যানআপ থেকে মেসেজ করে দিয়ে দেবো, না প্যারা নাই। যেহেতু এটা আসলে একটু রিসার্চ টাইপের, বা এটা যদিও আউট অফ স্কোপ কাইন্ড অফ বলা যায় যে, যেহেতু নিয়ন হচ্ছে অফেন্সিভ সিকিউরিটিতে, যেহেতু ডিফেন্সিভ সিকিউরিটির জিনিস, সো উইল ট্রাই টু রিপ্লাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা এরপরে আসি, আচ্ছা বাংলাদেশে আহ, যদি ওভারঅল পার্সপেক্টিভ বলি, বাংলাদেশের তোমার সাইবার সিকিউরিটির ডোমেইনটা, অথবা ধরো সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে তোমার চোখে তুমি কিভাবে দেখো? তোমার মানে তোমার এখন ধরো যেই একটা পজিশন, বা ধরো স্টুডেন্ট লাইফে তো এখন আছে, তো এই জি। এই সময়ের মধ্যে, বা যতটুকুই দেখছো আর কি, ওভারঅল জিনিসটা তোমার মতে মতে আসলে কি, মানে বাংলাদেশের সাইবার আহ, সিকিউরিটির এই ডোমেইনটা ওভারভিউ। বাংলাদেশের সাইবার সিকিউরিটি ডোমেইনের ওভারভিউ যদি আমি বলতে যে আমার দৃষ্টিভঙ্গি থেকে, তো আমার দেখার ভিতরে আহ, বাংলাদেশে গুটি কয়েক কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টের ভ্যালু করে। তো এমনও অনেক কিছু কোম্পানি আছে যারা কোম্পানির এমন এমন জায়গায় বসে আছে যেখানে মূলত রিয়েল ট্যালেন্ট দরকার, বা কোথাও রিপ্রেজেন্ট করার জন্য বা কোথাও কাজ করার জন্য, বাট ওইখানে ওনারা ট্যালেন্টের ভিত্তিতে না, ওনারা মুখস্থ বিদ্যার ভিত্তিতে বসে আছে। সো আমি মনে করি যে বাংলাদেশে যদি সামনে 5 বছর যদি আমি জিনিসটা দেখি, আহ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর আমি মনে করি যে সামনের আগামী 5 বছর যদি আমরা দেখতে পারি, তাহলে হয়তো আহ এমন কোন পর্যায়ে চলে যেতে পারে যে যেখানে হয়তো সরকারও আমাদের মানে এই ফিল্ডে হয়তো বা ফান্ড করতে পারে। কারণ তারাও জিনিসটা আপাতত রিসেন্টলি দেখলাম কিছু আর্টিকেল দেখলাম যেখানে তারাও জিনিসটাকে সিরিয়াসলি নেওয়ার ট্রাই করতেছে। বাট এটা অনেক টাইম কনজিউমিং, এটা একটা স্লো রান অনেক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এখন তো বর্তমানে এআই নিয়ে খুব মাতামাতি লাফালাফি হইতেছে, সো তোমার রেগুলার লাইফে বা সিকিউরিটি পার্সপেক্টিভে তুমি কি এই কোনো কারণে ইউজ করো কিনা, বা এই কোনো দিক দিয়ে আসলে হেল্প করতেছে কিনা তোমাকে? পার্সোনাল ওপিনিয়ন যদি আমি দিই, আমিও নিজে থেকেও অনেক এআই ইউজ করি, বিভিন্ন কাজে এআই ইউজ করি। যেহেতু একটা রুমার্স আছে যে এআই সবাই জব খেয়ে দিবে, লাইক আমরা কিছু রিসেন্টলি এজেন্টও দেখছি, এমসিপি সার্ভারও দেখলাম, যেগুলোর মাধ্যমে অনেক দূরে হান্টিং, এবং এমনও বট দেখলাম যারা ওএসসি পর্যন্ত সলভ করতেছে। তো এগুলো যদি আমি বলি তাহলে সারফেস লেভেলে যেসব বাগ ছিল এইগুলো হয়তো বা আমরা পাবো না। তো এটা যেমন একটা খারাপ দিক, তেমন একটা ভালো দিকও। সো তখন লাইক এখন যদি হান্টারদের বাঘ খোঁজা লাগে, তখন তাদের দরকার হবে যে আক্রমণ করা সাইডে, লাইক এরকম এরকম চিন্তা ভাবনা নিয়ে তাদের কাজ করতে হবে। তো আমি মনে করি যে এআই সহকারী হবে, বাট বিকল্প হবে না। বুঝতে পারছি। আমরা হচ্ছে রিসেন্টলি যে এক্সপো, তো নাম শুনছো? হ্যাঁ। এক্সপো, যেটা হচ্ছে এই ইন্টিগ্রেটেড একটা হচ্ছে তোমার ভালনারেবিলিটি বা হ্যাকিং ইয়া অটোমেশন প্ল্যাটফর্ম আর কি। তো ওদের হচ্ছে একটা ডিসকাশনে আমরা ঢুকছিলাম, একটা সেশনে। তো ওখানে বেসিক্যালি অনেক কিছু দেখাইলো। তো যা বুঝলাম বেশিরভাগ হচ্ছে এই এর ইন্টিগ্রেশন জাস্ট হচ্ছে তোমার চ্যাট জিপিটি, তারপর যে জেমিনি,
ক্লড এগুলার ইন্টিগ্রেশন করে একসাথে একটা কম্বাইন্ড একটা প্যাকেজ ঢুকাই দিছে ভিতরে। তো যখন এটা আসলে রিয়েল টাইম কাজ করতেছে, ইন এসেন্স তোমার সিনারিওটা প্রথম তো তারা একটু বুঝাই দেওয়া লাগে যে সিনারিওটাতে কি, দেন হচ্ছে আহ, তোমার যে আউটপুটটা আসে ওই আউটপুটের উপর বেস করে সে আবার অটোমেটিক কমান্ড রান করায়। এবং যে যে জায়গায় হচ্ছে ইন্টারভেনশন লাগে ম্যানুয়াল, ওই জায়গায় ম্যানুয়ালি তোমার কাজ করা লাগে। তো বেসিক্যালি ওটা আসলে ফুল যে কোন একটা পেন টেস্টিংটারে অটোমেশন করে একদম ফুললি একদম এ টু জেড সবকিছু করে দিতেছে, আসলে তা না। এদিকে আসলে রিসার্চের যেই এটার কি বলা যায় ইন্টারভেনশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। সো সো দ্যাট রিসার্চের নলেজ রিসার্চারের নলেজটা এখানে গুরুত্বপূর্ণ। খালি এই দিয়ে যে সব করা যাবে এটা আসলে কোনো গ্যারান্টি নেই। আমি এই রিসেন্টলি দিয়ে হয়তো একটা অটোমেশনে বা কিছু টাইম হচ্ছে বাঁচাই দেবে আর কি। আমি রিসেন্টলি যেটা দেখলাম যে এআই গুলো রিকন করা, ভালনারেবিলিটি স্ক্যান করা, তারপর অটো এক্সপ্লয়েট কিছু থাকে এইগুলা, এবং রিপোর্ট, এগুলো জিনিসটাই ভালো। বাট যখন কথা আসে যে ভালনারেবিলিটি গুলো চেঞ্জ করা বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা মেজর ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো, জিরো ডে গুলো, এগুলা, তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো আমি মনে করি না যে এআই দ্বারা পসিবল। কারণ এআই এগুলোতে অনেক ইরোর করে আমার দেখা মতো। ভাই আপনার ভয়েসটা মেবি আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে না? জি ভাই। হ্যাঁ, আচ্ছা। যেটা বলতে চাইছিলাম, এক অবস্থার একটা সার্টিফিকেশন আছে যে সিবিএইচএস, সো এটা আসলে মিনিং কি বা এটা আসলে কি জিনিসটা? এইচটিবিএস সিবিবিএস যে সার্টিফিকেশন, সার্টিফাইড বাগ বাউন্টি হান্টার, আমি এটা পাথ অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমি শীঘ্রই এটা এক্সামটা দিয়ে দিব। তো এটা মূলত বেসিক্যালি আমি মনে করি যে যারা পেন টেস্টার বা হান্টিং জিনিসটা করতে চাইতেছে, তাদের জন্য এখানে মডিউল গুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে। লাইক এসকিউএলআই, আইডর, এগুলা যদি আমি উদাহরণ দিই, এক্সারসাইজ, এগুলো একবার বেসিক থেকে আপনার একটা ইন্টারমিডিয়েট লেভেলও না, মানে একটা আপনাকে এমন একটা নলেজ দিবে যে মনে করেন আপনি এই বাগটা সম্পর্কে ভালো মতন ওয়েল নো হয়ে যাবে। লাইক এখানে প্রত্যেকটা পেজের পরে পরে আপনাকে কিছু কোশ্চেন আস্ক করতেছে, আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইতেছে, আপনার ভালনারেবিলিটি ফাইন করে আপনি যখন ফ্ল্যাগ দিতেছেন তারপরে সে রাইট দিতেছে যে আপনি মডেলটা কমপ্লিট করছেন নাকি। তো আমি মনে করি যে এটা ওর দিক, যে এইখান থেকে আমি অনেক কিছুই শিখছি। লাইক বিভিন্ন ভালনারেবিলিটি গুলো যেগুলো আমি মানে বুঝতাম না বাট জানতাম, কিন্তু কনসেপ্ট জানতাম না। সো এটা মনে করেন আমার হান্টিং এর জিনিসটা আরেকটা এনহ্যান্স করে দিচ্ছে পার্টটা, এইগুলো নলেজ জিনিস দিয়ে। এবং ওইখানে হিউজ লেভেলের রিসোর্স থাকে, ওপেন সোর্স, এবং ওদের নিজস্ব চ্যাট শিট থাকে। সো আপনার যখন হেল্প হবে আপনি ডিরেক্ট জিনিসটা কাজটা লাগাইতে পারবেন। গ্রেট। এই ধরনের সার্টিফিকেশন তো অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতেও আছে, তাই না? অন্যান্য সার্টিফিকেশনও তো আছে, নাকি এটা শুধু বাগানটিং এর জন্য এটাই ফোকাসড? বাগান্ডিং এর জন্য এইটাই, এবং এইচটিবির আরো কিছু সার্টিফিকেশন আছে। যারা মূলত সিনিয়র পেন টেস্টিং এর জন্য ফোকাস করতেছে তাদের জন্য সিপিটিএস আছে, যারা ডিফেন্সিভে করতেছে তাদের জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেশন আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে তোমার পার্সপেক্টিভে বা তোমার ভিউতে কয়েকটা প্ল্যাটফর্মের নাম যদি শেয়ার করো, যেগুলো ধরো হয়তোবা কিছু হইতে পারে একদম মোস্ট কমন, অথবা কিছু হইতে পারে যে আনকমন, যেখানে গিয়ে হচ্ছে যারা নিউ কামার আছে তারা হচ্ছে সাইবার সিকিউরিটি শিখতে পারবে। আমি যদি রিকমেন্ড করি, অনেস্টলি আমি সবসময় নলেজ শুড বি ফ্রি, আমি এই জিনিসটাতে বিলিভ করি। বাট কিছু কোম্পানি থাকে যাদের সাবস্ক্রিপশন করার আগে, কারণ যাতে আমরা প্রিমিয়াম কন্টেন্ট গুলো পেতে পারি। তো এইখানে আমি যারা বিগিনার, একবারে বিগিনার ফ্রেন্ডলি, যারা মানে একবার জিরো থেকে স্টার্ট করতে চাইতেছে, তাদের আমি অবভিয়াসলি সবসময় সাজেস্ট করব যে আপনারা ফার্স্টে ট্র্যাক মিটে ইউজ করেন। ট্র্যাক মিটে সম্পূর্ণ ফার্স্টলি ইউজার ফ্রেন্ডলি, এখানে একবারে সম্পূর্ণ মানে এক্সপ্লেন সহ সুন্দরভাবে বোঝানো আছে। এবং এখানে মোস্ট অফ দা মানে আপনার বেসিক লেভেলের নলেজের জন্য ম্যাক্সিমাম মডেল ফ্রিতে পাওয়া যায়, যেগুলো আপনি টাকা দেওয়া কেনা ছাড়া আপনি জিনিসটা ইউজ করতে পারবেন। সো আমি সবাইকে সাজেস্ট করি এটাই, যে আপনি ফার্স্টে ট্র্যাক নিতে গিয়ে লিনাক্স কমান্ড কি কি ভালনারেবিলিটি থাকে, এবং আহ, বিভিন্ন অ্যাটাক সম্পর্কে যে অন্তত নেটওয়ার্কিং সম্পর্ক হলেও অন্তত মানে বেসিক নলেজটা আপনাদের যাতে থাকে। তো আর এছাড়া একটা জিনিস আছে, ওএসডাব্লিউপি জুসি সব যেটা, তো এটা সম্পর্কে আমি জানতাম না যখন আমি ফার্স্ট ফার্স্ট হোয়াইট হ্যাটে শুরু করি।
সো কে এম তানভীর ভাই, সিটিএফবিডির অ্যাডমিন, তানভীর ভাইয়ের অনেকেই চিনে। সো উনি আমাকে ফার্স্টে এই যে ওএসডব্লিউপি জুসি শপের কথা বলছিল। তো এটা আপনি নিজের পিসিতে হোস্ট করে জিনিসটা করতে পারবেন, লাইক এটা কিরকম একটা গেমের মতো, যে আপনি এখানে যত ভালনারেবিলিটি গুলো ফাইন্ড করবেন, ভালনারেবিলিটি গুলো আনলক করবেন, তত আপনার পয়েন্ট দিবে। সো এটা মনে করেন, আমি মনে করি যে বিগিনারদের জন্য প্র্যাকটিসের জন্য অনেক ভালো একটা জিনিস। এটা ওপেন সোর্স ফুললি। এটা তো সিটিএফ লাইক, মানে হ্যাঁ, একটা সিটিএফ লাইক। ইন্টেনশনালি ভালনারেবল অ্যাপ্লিকেশন, ওয়াসপের জুস সব যেটা, ওখানে তো হচ্ছে ওয়াসপের যেই ক্যাটাগরিজ গুলো আছে ওগুলো ফোকাস করে আসলে ভালনারেবিলিটি গুলো ইয়া করা হয়েছে আর কি, দাঁড়া করানো হয়েছে। আচ্ছা, ওকে। দেন আর আর কোনো কিছু আছে কিনা এই ধরনের আর প্ল্যাটফর্ম, অথবা তোমার হচ্ছে অনেকে আসলে বিভিন্ন ইন্টারনাল ফোরাম থেকেও শিখে, সো এই ধরনের কোনো ফোরাম টোরাম যদি শেয়ার করো। ফোরাম না, আমার দেখা মতে ওলসেক নামে একটা ডিসকর্ড সার্ভার আছে, ওলসেকের। তো ওইখান থেকে মানে মূলত ম্যাক্সিমাম রিসোর্স পাওয়া যায় ওইখানে। অনেক ধরনের, অনেক কান্ট্রি হ্যাকাররা থাকে, মানে এখানে আড্ডা দেয় ক্যাজুয়ালি। তারপর আরেকটা হলো যে এক্সেসে জারি করে দ্য রেড প্যাক নামে একটা ডিসকর্ড সার্ভার আছে, রেড এক্সেসের যে ওনার। তো ওইখানে মনে করেন আহ অনেক রিসোর্স পাওয়া যায় এক্সেসের সম্পর্কে, উনি নিজেও শেয়ার দেয়, বিভিন্ন মানুষের নিয়ে আলোচনা করে, ডিসকাসও করে। আই থিঙ্ক এইসব সার্ভার গুলোতে জয়েন হয়ে থাকলে অনেক কিছু রিসোর্স পাওয়া যাবে। ওকে। আচ্ছা, অ্যানাদার থিং হচ্ছে তুমি রেগুলার লাইফে সাইবার সিকিউরিটির সাথে আপডেটেড থাকো কিভাবে? তুমি কি কোনো নিউজ ফিড ফলো করো, নাকি নিজে নিজে স্টাডি করো, অথবা কেমনে? ভাই এটা বলতে গেলে আমি মূলত বিগত 1.5 বছর ধরে আমি একই রুটিন ফলো আপ করতেছি। লাইক প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা, লাইক একটা ধরেন মডিউলের কিছু অংশ পূরণ করলাম, তো মনে করেন একটা রিটায়ার্ড ল্যাবের দুই একটা জিনিস পূরণ করলাম। তারপর লাইক 2-3 ঘন্টা সকালবেলা নিজের মতো টাইম দিয়ে, তারপর ধরেন আবার বিকালবেলা বসলাম, বিকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টার মতো টাইম দিয়ে কিছু আর্টিকেল দেখলাম, কিছু ভিডিও দেখলাম। তারপর আমি এলাকা রাতের 12টা থেকে মনে করেন 2টা বা 3টা পর্যন্ত আমি টাইম রাখছি, মনে করেন এই টাইমে আমি জিনিসটা হান্টিং করবো। তো আমি জিনিসটাকে এইভাবে স্প্লিট করে রাখছি যাতে আমার রিয়েল লাইফ আর প্রফেশনাল লাইফের সাথে যাতে কোথাও মিসম্যাচ না হয়। আচ্ছা। আর আমাদের যদি মোস্ট কমন কিছু যদি বলি, তাইলে ধরো আমরা যেটা করি, ধরো লিঙ্কডইন অথবা ফেসবুক অথবা মাল্টিপল টাইপস অফ ফোরাম, এগুলোর সাথে হচ্ছে বিভিন্ন মানে কানেক্টেড থাকে আর কি। তো সেখানে লিঙ্কডইনে ঢুকলেই দেখা যায় সাইবার সিকিউরিটি রিলেটেড অনেক ধরনের ইয়ে আসে, ফিড আসে। তো সেখান থেকে অনেক একটা বেটার নলেজ গ্যাদার হয়। তো এক একজনের এক এক ওয়ে, তো লার্নিং তো শেষ নাই। তো যার যেটা আমি প্রেফার্ড হয়েছে সেভাবে আর কি আমি দেখলাম যে করে। রিসার্চ শেয়ারের জন্য টুইটার প্ল্যাটফর্ম অনেক বেটার, মানে এখানে অনেক ধরনের রিসার্চ পাওয়া যায়, অনেক নতুন কোনটা জিনিস। কোনটা? টুইটার ভাই, যেটা বর্তমানে এক্স নামে চলতেছে। আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে মনে করেন টুইটার তো সাইবার মানে হিউজ রিসোর্স। অনেক রিচ আর কি সাইবার সিকিউরিটির জন্য। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে তো আমরা আসলে টুইটার বেশি ইউজ করি না, তো যারা ধরো আহ বেশিরভাগই তো ফেসবুকে পড়ে থাকে। হ্যাঁ ফেসবুক আর ভাই, ফেসবুকে। প্রফেশনালি যদি কেউ একটু ইয়া থাকে তাহলে লিঙ্কডইন, এই আর কি। বাট যেটা বলছো এটা ট্রু, যে টুইটারে হিউজ পরিমাণ রিসোর্স আসলে পাওয়া যায়, কারণ অনেকের পিএসসি গুলো ওখানে শেয়ার করে। হ্যাঁ, পিএসসি তারপরে গুলো বাগ পাওয়া যায়। টাইপস গুলো শেয়ার করে কোনো কিছু পাইলে, বা রিসার্চ গুলা বাইরের দেশের ভালো ভালো যারা রিসার্চার সবাই আসলে টুইটারই অ্যাক্টিভ জি ভাই। বা এক্সে। আচ্ছা, এখন হচ্ছে তোমার তুমি ইউজ করো, অথবা ধরো তোমার জানাশোনা এই ধরনের কোনো টুলস এর নাম তুমি জানো কিনা বা শেয়ার করবে কিনা, যেটা দেয়া তোমার হচ্ছে আহ, বেস্ট আউটপুট আমি পাইছো কোনো একটা স্পেসিফিক কাজে। আমি কিছু টুলের উপর কাজ করতেছি। এই টুলগুলো আমি ট্রেনরের মাধ্যমে পরবর্তীতে অডিয়েন্সকে জানিয়ে দেব। তো জিনিসটা আমি এখন কমপ্লিট করা হয়নি, আমি মানে দ্রুত কাজটা শেষ করে ট্রাই করছি। বাট জিনিসটা ফলস পজিটিভটা আমার এখনো ইস্যু করতে হয়েছে, আমি জিনিসটা সলভ করে সোন এটা রিলিজ করে দিই। এগুলো যে তুমি ডেভেলপ করতেছো? যে এটা আমার নিজের পার্সোনাল প্রজেক্ট। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, অ্যানাদার একটা ইন্টারেস্টিং কোশ্চেন যদিও, যে বাগ হান্টিং প্ল্যাটফর্ম অথবা বাগ বাউন্টি করে আসলে কি স্টেবল ইনকাম করা যায় কিনা? And তুমি তো মানে হান্টিং করতেছো, তোমার পার্সপেক্টিভে আসলে এটা মানে যদি আহ, ভিউটা বলো। আমার যদি পার্সপেক্টিভিতে ভিউটা বলি যে আপাতত মানে বর্তমান যে সিচুয়েশন হইতেছে যে আগের থেকে পে ইনকাম অনেক কমায় দেওয়া হচ্ছে। তেমন ম্যাক্সিমাম কোম্পানি আর পেন টেস্টারদের তেমনই করতেছে না, অটো এআই দিয়ে কাজ করাচ্ছে। তো এটা মানে বাগানটিংটা কেউ যদি ফুললি প্রফেশন না নিয়ে, যদি আমার মতে যে এটা যদি সাইড প্রফেশন হিসেবে থাকে এবং এছাড়াও যদি সিকিউরিটি কনসালটেন্ট রোল বা ভেট টিমার রোল যদি নিতে হয়, আই থিঙ্ক এটা বেটার যে শুধু ফুল টাইম বাগানটিং এ ফোকাস না দিয়ে বাগানটিং এর সাইড টাইম পার্ট টাইম বা সাইড জব হিসেবে রাখা। এটা হয়তো অনেকের দ্বিমত থাকতে পারে, বাট আমার দেখার মধ্যে জিনিসটা এটাই করা উচিত, কারণ সামনে আহ যা অবস্থা দেখতেছি এটা দিয়ে আমার এটাই মনে হলো। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, নিয়ন, আমরা একদমই শেষ পর্যায়ে। So, তোমার আসলে অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো কিছু শেয়ার করার আছে কিনা, বা কোনো যদি যারা হচ্ছে বিগিনার তাদের জন্য কোনো গাইডলাইন আছে কিনা, তোমার পাথওয়ে যদি কেউ ফলো করতে চায় কাইন্ড অফ, বা ধরো রেড টিমিং এ যদি কেউ আসতে চায়। আমি রিসেন্টলি মাঝখানে যদি বলি, একটা ছোট একটা সংক্ষিপ্ত একটা স্টোরি আছে। লাইক 6 to 8 মান্থ আগে আমি মানে এমন একটা পর্যায়ে পড়ে গেছি যে আমি মনে করেন একটা লিমিটে আটকে গেছি, যে আমি লিমিটটা ব্রেক থ্রু করতে পারছি না। তো এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে আমি হয়তো বা সাইবার সিকিউরিটি ফিল্ড হয় পার্মানেন্টলি ছেড়ে দিব, নাইলে আমি ওই জেনারেল লাইনে ফোকাস করবো। তো আমার দুইটার ভিতর যে কোনো একটা জিনিস চুজ করা লাগবে। তো তখন আমি সম্পূর্ণ নিজেকে একটা ফুল ব্যাক নিলাম, নিয়ে আমি নিজেকে 1 মান্থ টাইম নিলাম। নেওয়ার পরে ট্রাইহ্যাকমির একটা সাইবার সিকিউরিটি একটা পাথ আছে ফুললি। তো আমি অ্যারাউন্ড 1 মাসের ভেতর যতদূর করা যায় প্রি সিকিউরিটি পর্যন্ত কমপ্লিট করা শেষ। সো আই থিঙ্ক আপনারা যদি এইটা করেন ট্রাইহ্যাকমির প্রি সিকিউরিটি পর্যন্ত, আই থিঙ্ক আপনারা বিগিনারদের জন্য এটা অনেক ইউজ। আপনারা ভালো লেভেলের একটা নলেজ পাবেন, এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলেও আছেন তারাও যদি এটা করেন তাহলে আপনারা মনে করেন বেসিক অনেকেই তো অনেক কিছু অ্যাটাক জানে, বাট আপনাদের কোনটার যে বেসিক কিভাবে কিটা কাজ করতেছে, যে লাইক আপনি যদি একটা ফাইল আপলোড করেন তাহলে ব্যাকএন্ডে কি ফাংশনটা কাজ করতেছে, আপনি যদি একটা ইমেল সেন্ড করেন তাহলে ইমেলের ব্যাকগ্রাউন্ডে এসএমটিপিটা কিভাবে কাজ করতেছে, তো সবগুলো ডিটেলসলি এক্সপ্লেইন করা আছে। আই থিঙ্ক মনে করি যে বিগিনারদের জন্য ফ্রি রিসোর্স হিসাবে এগুলো নেওয়া উচিত, এগুলো করা উচিত। আর কোর্স থেকে বেটার গুগল আর ইউটিউবরেই নিজেদের টিচার বানায় নেওয়া। দ্যাটস ট্রু। আর আমার একটা সাজেশন থাকবে যে সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। সো ইয়েস যত ভাই, নিজে শিখা যায়, এটাই এটাই। মানুষের কাছে না গিয়া যত নিজে শিখা যায়, টাকা খরচ না করে, ওটা হচ্ছে বেশিরভাগ লার্নিংটা হচ্ছে মানে একটা পর্যায়ে নিয়ে যায় আর কি। আর অনেকে আসলে আরেকটা জিনিস খেয়াল করছি, যারা বিগিনার তারা অনেকে ধরো ইন্ডাস্ট্রি লিডার যারা আছে, বা ধরো যারা একটু কাজ টাজ করে, তো তাদেরকে হচ্ছে শুরুতেই কোনো কিছু না করেই ডিরেক্টলি নক দেওয়া শুরু করে। তো যেটা খুবই মানে বতয়ে এটা একটা অড জিনিস। কারণ একটা লেভেলে গিয়া যদি একটা স্পেসিফিক কোশ্চেন করা হয় তাইলে ঠিক আছে, বাট যদি বলে যে ভাই আমার হ্যাকিং শিখান, বা আমি আসলে কেমনে কি করতে পারি, এই এই ধরনের গাইডলাইন তো আসলে কেউ আসলে দিতে পারে না। না স্পেসিফিক ভাই, কোনো একটা প্রবলেম পড়লে তখন হচ্ছে ওটা বেটার আর কি, বতয়ে যে আসলে সাজেশনটা দিবে তাদের জন্য, প্লাস যে শিখবে তার জন্য টু দি পয়েন্ট। তো বিগিনারদের জন্য আমাদের দিক থেকে এটা সাজেশন যে একটা লেভেলে নিজে আগে স্টাডি করে একটা পর্যায়ে গিয়ে তাই তাই হচ্ছে আস করা, তাইলে হচ্ছে বেটার একটা ইয়া পাওয়া যাবে আর ফিডব্যাক পাওয়া যাবে। নাহলে হুদাই সময় নষ্ট করে তো আসলে লাভ হ্যাঁ নেই। হ্যাঁ সেটাই। সোনিয়ান, তোমার অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বা সময় দেওয়ার জন্য। আহ, আজকে আমরা আসলে এখানেই শেষ করে দেব। তো থ্যাংক ইউ, ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে আপনাদের ইন্ডাস্ট্রি ইনভাইট করার জন্য, এবং পেনাপদের অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা পডকাস্ট ইনভাইট করার জন্য। তো আল্লাহ হাফেজ ভাই, আবার হয়তো দেখা হবে কোনো একদিন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ ঠিক আছে। হাফেজ। তো যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা এপিসোডে।